মার্কেটে কিন্তু বেশ কিছু উল্টাপাল্টা কথা শোনা যাচ্ছে। আমজাদের বিজনেসের হিসেব নাকি ঠিক নেই। অনেকে এটাও বলছে যে পণ্যের মানেও অনেক সমস্যা আছে। জানি না কতখানি সত্য কতখানি মিথ্যা, কিন্তু যদি সত্যিও ভোট পথে চলে সেটা আমজাদের জন্য খারাপ, অন্যের জন্য খারাপ। রাইট, তবে কোনো গুজবের উপর নির্ভর করে তো আর বিচার করা যাবে না, তাই না? আমরা পুরো ফ্যাক্ট জেনেই না হয় বিচার করব। হ্যাঁ, এটা খুবই ভালো হয় যদি কথাগুলো সত্যি না হয়। কিন্তু ভাইয়া, যদি সত্যি হয় তাহলে ওকে বুঝিয়ে সুঝিয়ে পথে আনতে হবে। আফটার অল ও তো আমাদের ছোট বোনের হাজব্যান্ড। ওর ক্ষতি মানে তো মুন্নিরই ক্ষতি। আমিও চাই না ভাইয়া কেউ একদিন এসে আমাদেরকে বলুক তোমরা সব কিছু জেনেও কেউ কোনো কিছু বলনি। কিন্তু বড় ভাইয়া, আমজাদ যদি আমাদের কথা শুনতে না চায়? দেখ, কাউকে জোর করে পথে আনা যায় না, আন্তরিকভাবে তাকে বোঝাতে হয়। আমরা না হয় সেভাবেই চেষ্টা করব। প্রথম সম্মান দিয়ে কথা বলতে হবে। অভিযোগ দিয়ে শুরু করলে কোনো লাভ হবে না। আমি শুধু একটা জিনিসই চাই, মনে যেন ভুল মানুষের কথা শুনে নিজের জীবনটা নষ্ট না করো। মুন্নি ছোটবেলা থেকে অনেক আবেগী, এই কারণেই হয়তো যে কারোর কথা বিশ্বাস করে ফেলে। সেজন্যই হয়তো ভাইয়া না বুঝেই মাকে অনেক কিছু বলে ফেল। আর মা মেয়ের কথা শুনে কষ্ট পান, আবার রেগেও যান। দেখি বাবা মা ফিরলেই আমরা তাদেরকে সব ব্যাপার খুলে বলবো, তবে অবশ্যই কাউকে অসম্মান করে নয়। আমরা বলবো আমাদের কথা, সবাই আগে শুনুক, তারপর না হয় সিদ্ধান্ত নিন। কিন্তু মুন্নি যদি বলে আমি তো মিথ্যা বলিনি? তখন বলবো সত্যি কথাটাও এমনভাবে বলা উচিত যাতে কোনো সম্পর্ক ভেঙে না যায়। হ্যাঁ ভাইয়া, পরিবারে অভিযোগের আগে আলোচনা দরকার। অবশ্যই। আর বিচারের আগে সত্যটা যাচাই করা উচিত। ঠিক সেটাই। ভাইয়া হ্যাঁ। একটা কথা বলবে? বল। আমরা শুধুমাত্র মন্দিকে বদলানোর জন্য ট্রাই করছি, কিন্তু আমার মনে হয় আমাদের বদলানো উচিত। কিভাবে? আমরা ভাইয়েরা যদি ওর সাথে নিয়মিত কথা বলতাম, যোগাযোগ রাখতাম, তাহলে হয়তো বা ও এত দূরে যেত না। রাইট। ভাইদের দায়িত্ব তো শুধু বোনকে বিয়ে দেওয়া নয়, বিয়ের পরেও তার সাথে সম্পর্কটা ধরে রাখতে হবে। আমি তো ওর থেকে ছোট, তারপরেও আমি চাই যে ভাই হিসাবে ও যেন আমাকে বিশ্বাস করে। হ্যাঁ, সে বিশ্বাসটা আবার ফিরিয়ে আনতে হবে। আর আমজাদের সাথে দূরত্ব না রেখে কথা বলতে হবে। যদি ব্যবসায় সত্যি কোনো ভুল থাকে তাহলে ওকে বুঝিয়ে বলতে হবে যে অল্প দিনের লাভের জন্য কিছু করা উচিত না। কারণ ভুল পথে পাওয়া লাভ খুব বেশি দিন থাকে না। রাইট। আর একবার সম্মান হারালে সেটা ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন। আমি চাই সবাই যাতে বলুক আমজাদ ভাই নিজের পরিশ্রমে নিজের পায়ে দাঁড়িয়েছে, সৎভাবে। রাইট, আমিও সেটাই চাই। হ্যাঁ ভাইয়া, আর মুন্নিও যেন অভিযোগের পরিবর্তে সমাধানের পথ বেছে নেয়। আচ্ছা, হ্যাঁ। আমরা কি বাবা মা ফিরে আসলেই এই কথাটা আলোচনা করব? না না, তারা মাত্র চিকিৎসা শেষ করে দেশে আসবে, কিছুদিন বিশ্রাম নিক। এসেই যদি এসব শোনে তাহলে দুশ্চিন্তায় পড়ে যাবে। ইউ আর রাইট ভাইয়া, কয়েকদিন পর নেওয়ার সবাই একসাথে বলতো। শান্তভাবে, কাউকে ছোট না করে। কাউকে অপমান না করে। শুধুমাত্র পরিবারের ভালোর জন্য। মনে রাখিস, আমাদের কাজ শাস্তি দেয়া না, আমাদের কাজ ভালোভাবে বুঝিয়ে পথে নিয়ে আসা। আর সেই কাজ ভালোবাসা দিয়েই হয়। রাগ দিয়ে না। দেখ, আমরা তিন ভাই যদি এক থাকি তাহলে চেষ্টা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের আছে। ফলাফল কী হবে সেটা নয় পরে দেখা যাবে, কিন্তু কোনো চেষ্টা যদি না করি তাহলে ভাই নিজের কাছে ছোট হয়ে থাকবো। আজকে আমরা একটা কথা দেই, এই পরিবারের কোনো সমস্যায় আমরা চুপ করে থাকবো না। আমিও কথা দিচ্ছি, আমিও। বাবা মা ফিরুক, তারপর না হয় আমরা সবাই মিলে একসাথে বসবো, সবার অভিযোগ শুনবো, ভুল বোঝাবুঝিগুলো দূর করব। কেউ যদি ভুল পথে পা দিয়ে থাকে
তাকে সম্মানের সাথে বুঝিয়ে পথে ফেরানোর চেষ্টা করব। একটা পরিবার না তখনই শক্ত থাকে যখন একে অপরকে হারানোর নয়, গড়ে তোলার চেষ্টা করে। ক্লিয়ার? রাইট। চাঁদে ঠান্ডা হয়ে গেছে মনে হয়। এবার বল। তোর অবস্থা বল। তোর তো এমনিতেই মাথা গরম, এখন শান্ত হয়ে পারবি? হ্যাঁ, চা একটু বেশি করা। হয়েছে, ওই যে অস্থির হয়ে গেছে কিন্তু, মানে একটু আগে বললো না শান্তভাবে, দেখছিস? চা কম না, একটা মানুষ কখন নিজেকে নিজে বলতে। মেজু ভাবি আর মেজু ভাইজান তাদের রুমে অফিসের ফাইল নিয়ে পেছালা পড়তেছে। আমার মাথায় মস্ত বড় একটা খটকা লাগছে। ওই ডায়না খালাম্মা খালুদার পরপরই যেভাবে বিক্রমপুরের কথাকে ভাগছে, এটা ভালো কোনো লক্ষণ না। আমি একেবারে 100% শিওর ওর মুন্নিয়াপার চেলা। ও হয়তো বিক্রমপুর যায়ই নাই, ও ঢাকাতে লুকায়া লুকায়া এই বাড়ির গোপন খবর ও নিশ্চয়ই মুন্নিয়াপার কাছে পাচার করতেছে। খালাম্মা যাওয়ার সময় কয়ে গেছে, এই বাড়ি আর বড় বউয়ের খেয়াল রাখিস। কিন্তু বড় ভাবি কি একা পারবো রান্নাঘর সামলাইতে? তার তো অনেক কষ্ট হইতাছে। না, আমি একটু যাই। আসসালামু আলাইকুম। আই এম সো সরি, অনেক দেরি হয়ে গেল। প্লিজ বসুন, ওভাবে ক্লাস হয় না। বসুন, আপনি একটু নিঃশ্বাস নিন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তাই না? না, মাত্র 25 মিনিট 27 সেকেন্ড। এটা মাত্র? যার জন্য অপেক্ষা করতে ভালো লাগে তার জন্য সময়টা খুব বেশি। বিশ্বাস করুন, আজ আমি ইচ্ছে করে দেরি করিনি। আমি যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিলাম তখন আমার বান্ধবী আমাকে ধরে ফেললো। এরপর আমি রিক্সাও পাচ্ছিলাম না। একটা পর্যায়ে মনে হলো যে আমি হয়তো আর আসতেই পারবো না। আর আমি ভেবেছি আপনি আপনার মত বদলেছেন। মত যদি বদলাতামই তাহলে কি এত তাড়াহুড়ো করে আসতাম? সেটাও ঠিক। হ্যাঁ, জানেন, আজকে না আমি ইচ্ছে করে সময়ের আগে চলে এসেছি কেন? অপেক্ষাটা উপভোগ করার জন্য। অপেক্ষা আবার উপভোগ করা যায় নাকি? যাই তো, যদি অপেক্ষার শেষ প্রান্তে পছন্দের মানুষটা থাকে। আপনি তো বেশ সুন্দর করে কথা বলতে পারেন। না, সুন্দর মানুষের সামনে আসলে আমার সাধারণ কথাগুলো সুন্দর বেরোয়। আচ্ছা, প্রশংসা বেশ ভালোই করতে পারেন দেখছি। না, একদমই প্রশংসা করছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। আচ্ছা, অবশ্যই বলুন, কি খাবেন? আজ যেহেতু আমি দেরি করে ফেলেছি, তাই আমার মনে হয় আজকের ডিসিশনটা আপনারই নেওয়া উচিত। আচ্ছা, তাহলে কফি দিয়ে শুরু করি, শিওর। তারপর পাস্তা। পাস্তা কিন্তু আমার ফেভারিট। গেল, দুটো কফি, পাস্তা।
আচ্ছা, একটা কথা বলবো। বলুন। আপনি আসার আগে অন্তত 16বার আমি দরজার দিকে তাকিয়েছি। এতটা? আপনার দরজায় খুলে আসাটা আমি মিস করতে চাইনি। আমার মনে হচ্ছিল এই বুঝে আপনি চলে আসবেন। আর যখন চলে আসলাম, তখন মনে হলো যে অপেক্ষার ফল এত সুন্দর হয়। একটা প্রশ্ন করি। কত মার্কসে? আপনি না সবসময় মজা করেন। অবশ্যই অবশ্যই, প্রশ্ন করাই তো আপনার কাজ। আপনি কি সবার জন্যই এতটা ধৈর্য নিয়ে অপেক্ষা করেন? না, তাহলে যাদের কখনো হারাতে চাই না তাদের জন্য। জানেন, আসার কথা একটা চিন্তা হচ্ছিল। কি চিন্তা? এই যে আপনি হয়তো রাগ করে চলে যাবেন। আপনি না আসা পর্যন্ত অনেক কথাই আমার মাথায় এসেছে, কিন্তু চলে যাওয়ার কথাটা একবারও মাথায় আসেনি। কেন? কারণ আপনি আসবেন, এটা আমার বিশ্বাস। আর যদি না আসতাম? তাহলে না হয় তাহলে আরো কিছুক্ষণ অপেক্ষা করতাম। আর তারপর? আর তারপরও যদি আপনি আসতেন না, তাহলে চিন্তা করতাম নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকা পড়ে গেছেন। আপনি মানুষকে এত সহজে বিশ্বাস করেন? সবাইকে না, কিন্তু কিছু মানুষকে দেখলে মনে হয় তার জন্মই হয়েছে সারা জীবন সত্যি কথা বলার জন্য। আজকে দেরি করে আসার জন্য আবারও সরি। ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? এর পরের বার যেদিন আমরা দেখা করব সেদিন ভুলে যেন আমাদের বিরক্ত না করে। চেষ্টা করব। চেষ্টা না, কথা দিই। ঠিক আছে, কথা দিলাম। আচ্ছা, আজকে আপনার দেরি করে আসাতে একটা খুব ভালো জিনিস হয়েছে। কি? আমি বুঝতে পেরেছি আপনার জন্য আমার অপেক্ষা করতে ভালো। আর আমিও বুঝতে পারলাম যে যে মানুষ অপেক্ষা করতে জানে সে সম্পর্কের মূল্য দিতে জানে। রাসেল, ভাত তরকারি রেডি, খাবি না? আরে খাবো। কি ব্যাপার, তোকে তো খুশি খুশি লাগছে। বসকে আর ভেজাল মালের ব্যবসা করতে হবে না। বলিস কি, তুই তোর ভুমভান তৈরি করে ফেলেছিস? আরে বুমবাং না, এটা একটা মডিও। অবৈধ ব্যবসা থেকে এক্সিট পয়েন্ট আর লেজিটিমেট ব্যবসায় এন্ট্রি করার একটা গেট প্ল্যান তৈরি করছি। বস দেখলে দেখবা আমার উপর মহা খুশি। দেখিস রাসেল, আমার মুখটা রাখিস। মামা, তোমার মুখ না, তোমার পা থেকে মাথা পর্যন্ত সবটাই রাখবে। তোর জন্য তো চাকরিটা হারাতেই বসেছিলাম। দেখো, তোমাকে আমি বলেছিলাম এই চাইল্ডিশ এক্সপেরিমেন্ট না করতে, তারপরে তুমি ফার্মেসি থেকে স্টেথোস্কোপ নিয়ে আমাকে গিনিপিগ বানাতে চাইছো। দেখো ফাইনাল এর পরিণতি কি হলো। একেবারে বাঘের মুখে পড়েছিলাম। তোমার এই শেয়াল পণ্ডিতি করলে এমনই হবে। বস যেমন তার বউ তেমন। যে যেমন হয় তার বউ তেমন হয়, আর এটাই নিয়ম, এটাই সায়েন্স। বস যখন তোর বুকে স্টেথোস্কোপটা ধরেছিল আর তুই ম্যাডামের দিকে তাকিয়েছিলি, তখন আমার হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছিল। কেন? কারণ ম্যাডাম অনেক রূপবতী, আর তোর হার্টবিট বেড়ে গেলে আমার চাকরি গন। আর ম্যাডাম যখন তোকে বললো আমার দিকে তাকাও, হার্টবিট বাড়লেই চাকরি গন, আর সেটা শুনে আমারই আত্মা গন হয়ে যাচ্ছিল। কি এবার প্রমাণ পেলে তো? রূপবতী ম্যাডামকে দেখেও আমার হার্টবিট ঠিক ছিল। আচ্ছা রাসেল, বস ম্যাডামকে নিয়ে রিক্সায় করে কেন যাচ্ছিল? শখ করে, নইলে তাদের গাড়ি গ্যারেজে ছিল,
আর এতিমখানার ব্যাপারটা বুঝলাম না, তারা কি সন্তান অ্যাডপ্ট করবে? তারা কি সন্তান অ্যাডপ্ট করবে নাকি? মামা এটা তো তোর পার্সোনাল ম্যাটার, ওটা জেনে আমাদের কি লাভ? আমাদের দরকার চাকরি। দেখ আমাদের কপালটা, আমরা বের হয়েছি এক্সপেরিমেন্ট করতে, স্যার আর ম্যাডাম সেখানে এসে হাজির। চল খেতে চল, আয় আয় রাসেল। মিস্টার হাজবেন্ড, আমি এখন তোমার ছোট্ট একটা ক্লাস নেব। ক্লাস দেবে? হ্যাঁ, তুমি হচ্ছে অতি ভদ্র একজন স্টুডেন্ট। আমি স্টুডেন্ট, মানে আমি ছাত্র, তুমি টিচার। আমি অতি জ্ঞানী, মহাজ্ঞানী একজন টিচার। হ্যাঁ, তুমি ভদ্রভাবে আমার থেকে জ্ঞান নিবে। বুঝতে পেরেছি। আচ্ছা, খাতাপত্র লাগবে না? তুমি অনেক ব্রিলিয়েন্ট, তোমাকে বললেই হবে। তা কি বিষয়ে ক্লাস নিবে? আমার বাবার বাড়ির সম্বন্ধে। আচ্ছা, তোমার বাবার বাড়ির সম্বন্ধে তোমার ক্লাস নেওয়ার কি দরকার আছে? আছে, অবশ্যই আছে। পুকুরে যেমন নানান ধরনের মাছ থাকে, আমার বাবার বাড়িতে তেমন নানান ক্যারেক্টারের মানুষ আছে। তুমি যেহেতু অনেকদিন পর আমার বাবার বাড়ি যাচ্ছ, ক্যারেক্টারগুলোকে আবার তোমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। ওই জ্ঞান দিয়ে তুমি সবাইকে তুলোধুলো করেছে। আচ্ছা, ওরা করার দরকার কি? এতদিন পরে যাচ্ছি, সবার সাথে গল্প করবো, খাবো দাবো, তারপর চলে আসবো। কারণ আমরা তুলোধুলো না করলে ওরা উল্টো আমাদের তুলোধুলো করে দেবে। ওরা হচ্ছে আমাদের অপোজিশন। ওরা হা করে বসে আছে আমাদেরকে তুলোধুলো করার। সেটা তো তুমিই বানিয়েছো। তুমি তোমার মাকে নিয়ে একটা দল তৈরি করেছো। শোনো, যেখানে দল তৈরি হয় সেখানে অপোজিশন একটা দল তৈরি। আচ্ছা, তুমি আমার উকিল না ওদের উকিল? কেন, তোমার উকিল। আর উকিলের কাজ হচ্ছে ক্লায়েন্টকে সুপরামর্শ দেওয়া। তোমার বাড়িতে তোমার মা বোন একটা দল করেনি? হ্যাঁ, করেছিল, তার জন্য তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের ফকিন্নি কপাল। তুমি তোমার পরিবার থেকে বেরিয়ে এসছো, আমি আমার পরিবার থেকে আউট হয়ে এসেছি। আমরা শুধু আউট হয়েই আসছি, কোথাও ইন করতে পারছি না। ইন করার দরকার কি? আমরা তো ভালোই আছি। আছি, কিন্তু তোমার বাপের বাড়িতে তো আমরা ভালো থাকতে পারিনি। তাহলে আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের বোরা কেন ভালো থাকবে? কোন যুক্তিতে বলো? কি তুমি এখন নীরব কেন? কবির ভাষা কই গেল? আচ্ছা, তুমি কি ক্লাস দেবে? তোমার ক্লাস শেষ করো। ঠিক আছে, এখন তুমি লাইনে এসেছো। দেখি, তাকাও আমার দিকে, তাকাও। আমার 3 ভাই আর 2 ভাইয়ের বউ নানাভাবে চেষ্টা করবে তোমাকে নানাভাবে খোঁচাতে। নয়ন, অফিসের কোনো সমস্যা না, আমাদের এই পরিবারের ভবিষ্যৎ নিয়ে সমস্যা। আমি জানতাম তোমরা পারবে। তুমি এত নিশ্চিত কিভাবে হলে? রক্তের টান আর পরের বাড়ির মেয়ে, দুটোর মধ্যে অনেক পার্থক্য।